হ্যালো, আসসালামু আলাইকুম। আমি কনক আপনাদের সামনে আবার উপস্থিত হয়েছি আমার ইনভেস্টর ডায়েরি চ্যানেলে এবং আমি আজকে মার্কেট সম্বন্ধে কিছু আমার মতামত শেয়ার করব এবং আজকে কিছু স্টক সম্বন্ধে আলোচনা করব। আজকের মার্কেট পজিটিভ, দ্যাটস এ গুড সাইন। 540 কোটি টাকার মতো ট্রেড হয়েছে এবং 9.18 পয়েন্ট ইন্ডেক্স ইনক্রিজ হয়েছে। আমরা যদি চার্টে যাই, এটা ডে চার্ট, আপনারা দেখতে পারবেন তো সেম প্যাটার্ন। ওকে, সকাল দিকে মার্কেট উপরে উঠছে, দেন নিচে নামছে। সেম প্যাটার্নে মার্কেট অ্যাকচুয়ালি সামনের দিকে এগিয়ে যাচ্ছে। মার্কেট আর পড়ার জায়গা নেই, মার্কেট আর পড়বে না, এটা মোটামুটি আপনি ধরে রাখতে পারেন। মার্কেট পড়ার কোনো জায়গা নেই, কারণ যত ধরনের খারাপ নিউজ আসার সম্ভাবনা ছিল, একটা দেশের অর্থনীতির উপরে যে ধরনের খারাপ নিউজ আসে, তা সব কিছুই অলরেডি চলে আসছে। আপনি দেখেন ঈদের পরে এই ক্যান্ডেলটা, ওকে, এটা হচ্ছে ইউএসএ 37% এক্সট্রা ট্যাক্স ট্যারিফ ইম্পোজ করলো বাংলাদেশের উপরে এবং অন্যান্য সব কান্ট্রির উপরেও আলাদা আলাদা ভাবে ইম্পোজ করলো। দেন আমাদের যেটা মনে হয়েছিল যে এখানে প্যানিক সেল হবে এবং মার্কেট একটা ক্র্যাশ হবে এবং সেটা 5,000-এর নিচে ইন্ডেক্স নেমে আসবে, বাট কি হলো, দিন শেষে মার্কেট আবার উঠে গেল, মাত্র 18 পয়েন্ট মাইনাস হয়ে দিনটা শেষ করলো। তার মানে মার্কেট আর নিচে নামতে চাচ্ছে না, সে সব ধরনের ব্যাড নিউজ, সব ধরনের খারাপ অবস্থা অলরেডি সে অ্যাবজর্ব করে ফেলছে আর কি। তো এখান থেকে মার্কেট উপর উঠতে যাচ্ছে সে। হ্যাঁ, কিছু সেল প্রেসার আসতেছে, কিছু পাবলিকে সেল দিচ্ছে। জানি না কেন সেল দিচ্ছে। হতে পারে এটা বিগ ইনভেস্টররাও তাদের আছে যে এটা কারসাজি হতে পারে, ওকে, মার্কেটে একটু ফেলে দিয়ে তারা কালেক্ট করতেছে। যেটাই হোক না কেন, মার্কেট উঠতে হবেই, মার্কেট ওঠার জন্য সে ফুললি রেডি। ওকে, যদি মার্কেট উঠতে একটু সময়ও লাগে, বাট আপনারা এটা শিওর থাকেন যে মার্কেট এখান থেকে আর পড়ার কোনো অপশন নাই। কি খারাপ নিউজ আসবে, আর কি খারাপ নিউজ আসতে পারে? গতকালকেও আমাদের হচ্ছে যে ইন্ডিয়া আহ তাদের ট্রান্স ট্রান্সপোর্ট বন্ধ করে দিছে আর কি। আমরা অন্যান্য দেশে যে রপ্তানি করি, এক্সপোর্ট করি, সেগুলো বন্ধ করে দিছে, বিশেষ করে নেপাল, ভুটান, এইসব কান্ট্রিতে। ওকে, তারপরও কি হয়েছে, মার্কেট তো পজিটিভই আছে। আপনি আর কি খারাপ নিউজ পাইতে পারেন? সো এখান থেকে আপনারা ভালো আশা করেন। আপনারা যারা যারা স্টক হোল্ড করে আছেন, তারা জাস্ট ওয়েট করেন, এখনই সেল দিয়েন না, ভালো দিন আসতেছে। যারা এখন ক্যাশ টাকা নিয়ে বসে আছেন, তারা দিস ইজ দ্য পারফেক্ট টাইম টু পারচেজ গুড স্টক অ্যাট লো প্রাইস। এখন ডিসকাউন্টেড প্রাইসে অ্যাকচুয়ালি শেয়ার গুলো বাই সেল হচ্ছে, সুতরাং এখনই সময় হচ্ছে যে আপনার ইনভেস্ট করার। এবং এখান থেকে আমি যেটা আশা করি, খুব ভালো একটা প্রফিট নিয়ে বের হবেন। আমি কি করছি দেখুন, আমি টেকনিক্যাল অ্যানালাইসিসে বিশ্বাস করি না। আমি একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার, ওকে, আমি একজন প্রোগ্রামার। আমি জানি টেকনিক্যাল অ্যানালাইসিস কিভাবে কাজ করে, এটা একটা ম্যাথমেটিক্যাল ব্যাপার স্যাপার। বাট আপনি এই মার্কেটে যদি টেকনিক্যাল অ্যানালাইসিস দিয়ে আপনি আছে যে আপনি কখন এন্ট্রি নেবেন? আপনার যখন মার্কেট উপরে উঠে যাবে, বাই বাই সিগন্যাল কখন দেয়? আপনার একটা মনে রাখবেন, বাংলাদেশের ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনার হচ্ছে যে টেকনিক্যাল অ্যানালাইসিসে বাই সিগন্যাল দিচ্ছে, বাট সেই সময় হচ্ছে যে শেয়ার গুলো ফল করা শুরু করছে। ওকে, আপনাকে বাই সিগন্যালের জন্য ওয়েট করা যাবে না। আপনাকে হচ্ছে যে বাই সিগন্যালের আগেই আছে শেয়ার কিনতে হবে। যখন বাই সিগন্যাল দিবে, তখন আপনাকে মনে করতে হবে যে এখন আমাকে আস্তে আস্তে বের হইতে হবে, তখন কেনার সময় না অ্যাকচুয়ালি। আপনি 20% 25% বেড়ে যাচ্ছে, তখন আপনাকে বাই সিগন্যাল দিচ্ছে, মুভিং অ্যাভারেজের উপরে উঠছে বা ক্রস ওভার হয়েছে, এমএসিডি ক্রস ওভার হয়েছে, আপনি তখন কিনতেছেন। ন, আপনি এইভাবে খুব সামান্য প্রফিট করতে পারবেন এবং দেখবেন যে ম্যাক্সিমাম স্টকে আপনি হচ্ছে যে আটকে যাবেন। এবং আপনারা একটা শেয়ারে যে জিনিস স্টপ লস সেট করেন হয়, স্টপ লস সেট করার তো কোনো অপশন আমি দেখিনি। স্টপ লস তখনই করবেন, কোনো শেয়ারে স্টপ লস সেট করার দরকার নাই। আপনি শেয়ার কিনবেন জেনে বুঝে, তার ফান্ডামেন্টাল দেখে। একটা শেয়ার বাড়বে তার ফান্ডামেন্টালের উপরে। এখন দেখা যাচ্ছে যে একটা ছোট শেয়ার, তার ইপিএস ভালো হয়েছে, ওকে, সে কম প্রাইসে পড়ে আসছে, এই শেয়ারটা বাড়বেই। আপনি কিনে পজিশন নিয়ে ওয়েট করেন, টুডে আর টুমরো শেয়ারটা বাড়বেই। ওকে,
আপনাকে এই শেয়ারগুলোতে স্টপ লস দিতে হয়। সে যদি কমেও যায় কিন্তু আপনি জানেন যে শেয়ারটা যেহেতু তার ইপিএস ভালো, তার গ্রোথ ভালো, এই শেয়ারটা বাড়বে, সুতরাং আপনাকে স্টপ লস দিতে পারেন। আপনি তখনই স্টপ লস দিবেন যখন কোনো কোম্পানির ফান্ডামেন্টাল কোনো পরিবর্তন হয়। ওকে, দেখা যাচ্ছে আপনি এখন কিছু শেয়ার কিনে রাখছেন যেগুলো অ্যাকচুয়ালি জুন ক্লোজিং, সামনে কিছুদিন পরে আছে যে তাদের কোয়ার্টার 3 ইপিএস দিবে। কোনো শেয়ার দেখা যাচ্ছে যে আপনি সেল করে বের হতে পারেননি বা সেল করেননি, কিন্তু থার্ড কোয়ার্টার ইপিএস খারাপ আসছে, আপনি সেই শেয়ার থেকে বেরোয় যান। এখানে কততে বেরোবেন তা না, আপনার যখনই খারাপ আসছে আপনি ইমিডিয়েটলি বেরোয় যান। এখানে স্টপ লস সেট করে যে আমি এত প্রাইসের নিচে নামলে সেল করবো না, এটা দরকার নাই। আপনি ইমিডিয়েটলি যখনই খারাপ নিউজ আসছে, বিয়ে আসছে, আপনি দ্রুত বেরোয় যান, আপনি ভুলে যান সেই শেয়ারটা। ওকে, সো আমি আজকে কিছু শেয়ার সম্বন্ধে আপনাদের জানাবো, এবং আপনারা কিভাবে অ্যাকচুয়ালি অ্যানালিসিস করেন করবেন, করা উচিত অ্যাকচুয়ালি এই মার্কেটের জন্য, সেটা আমি আপনাদেরকে দেখাবো। আমি এই মার্কেটে গত 15 বছর ধরে আর কি আচ্ছা ইনভেস্ট করি। আমি 2008 থেকে, তার অ্যাটলিস্ট প্রায় 17 বছর। তো এই মার্কেটে আপনি যদি সবসময় টেকনিক্যাল অ্যানালাইসিসের উপরে ডিপেন্ড করে ট্রেডিং করেন, আমি বলবো এন্ড অফ দ্য ডে আর ইন এ লং রান আপনি খুব বেশি প্রফিট করতে পারবেন না। আপনাকে পজিশন নিতে হবে শেয়ারের সাপোর্টে, ভালো পজিশনে, ভালো ইপিএস আসছে, সেসব শেয়ারগুলোতে পজিশন নিয়ে বসে থাকেন। একটা সময় আপনি মাল্টিপল আইটেমে আছে এন্ট্রি নিয়ে বসে থাকেন, একটা সময় না একটা সময় দেখবেন সেই শেয়ারটা টানতেছে। আপনি যখন টানা শুরু করবেন আপনি একটা জায়গায় যে সেল করে দিবেন আপনার নির্দিষ্ট একটা প্রফিট, ভালো একটা প্রফিট নিয়ে। ওকে, আমি জাস্ট আপনাদের কিছু একটা শেয়ার দেখাবো, এগুলো জাস্ট এক্সাম্পল। ওকে, আমি যেমন ঈদের পরে আমি আমি আমার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করতেছি। আমি ঈদের আগে অনেক শেয়ার সেল করে দিয়েছি দেশের রাজনৈতিক পরিস্থিতির দিকে, এবং ঈদের পরে যখন ইউএস ট্যারিফের নিউজটা দেখলাম, আমি সাথে সাথে এসে আমার বাকি পোর্টফোলিওটা সেল করে দিলাম। কিন্তু তারপরে যখন দেখি যে না, মার্কেট ওইভাবে ওভার রিয়াক্ট করতেছে না, মার্কেট পড়তেছে না, তখন আমি আবার বাই করা শুরু করে দিয়েছি। গত দিন এবং আজকে 2 দিন মিলে আমি প্রচুর শেয়ার বাই করেছি, আবার নতুন করে এন্ট্রি নিয়েছি। আমি যেটা বলতেছি, আমি আমার পার্সপেক্টিভে আমি যেটা চিন্তা করছি সেভাবে বলতেছি। ওকে, যেমন আমি একটা শেয়ার বলি, যেমন ধরেন সিমটেক্স। ওকে, এই শেয়ারটা কি হয়েছে দেখেন, এই শেয়ারটা ঈদের আগে 19 টাকা 10 পয়সা ছিল। ওকে, সে মোটামুটি বিয়ারিশ ট্রেন্ডেই ছিল। ওকে, একটা র্যালি করছে, ছোটখাটো একটা র্যালি। দেন দেন যখন ইউএস ট্যারিফের নিউজটা আসলো, সে ধাম করে পড়ে যে ওই দিনই প্রায় 7-8% পড়ে যে 17.8 টাকাতে নেমে আসলো। দেন তারপরে আরো 2 দিনে প্রায় 16.90 অর 17 টাকাতে সে হচ্ছে যে লাস্ট ক্লোজ করছিল। দেন ইউএস ট্যারিফের নিউজটা আসলো, দেখেন সে জাস্ট আজকে 17 টাকা 80 পয়সাতে ক্লোজ করছে। তার মানে ঈদের আগে যে যে 19 টাকাতে ছিল সেখানে সে কিন্তু যাইতে পারেনি, নিউজ কিন্তু অলরেডি চলে আসছে, ভালো নিউজ চলে আসছে, তারপরে কিন্তু এই শেয়ারটা উঠেনি। সে পড়ছে ঠিকই, খারাপ নিউজে পড়ছে, বাট ভালো নিউজে এখনো উঠেনি। উঠতে পারে, কেন উঠেনি? উঠবে, টুডে আর টুমরো উঠবে। ওকে, আর এই শেয়ারে কেন আপনি এন্ট্রি নেবেন? সে ধরেন আপনার এই টোটাল শেয়ার জাস্ট 8 কোটি, অনলি 8 কোটি শেয়ার। ওকে, এবং দেখেন সেকেন্ড কোয়ার্টার ইপিএস 33 পয়সা, এবং লাস্ট কোয়ার্টার থেকে সে 11 পয়সা বাড়তি। তো এই শেয়ারটার ইপিএস যথেষ্ট ভালো করতেছে, দেখুন 21.22। ওকে, সে গ্রাজুয়ালি কিন্তু তার ইপিএস ভালো হচ্ছে, এবং আমরা এখানে থার্ড কোয়ার্টারটা আমরা ভালো আশা করতে পারি। আমরা 33 পয়সাও যদি পাই, থার্ড কোয়ার্টারে 33 পয়সা যদি হয়, বেশিও না হয়, যদি আমি 40 পয়সা হয় সেটা তো অনেক ভালো। 33 পয়সা থেকে 33 পয়সাও হয়, তাহলেও কিন্তু এই শেয়ারটা এখানে বসে থাকবে না। এই শেয়ারটা 10% ক্যাশ ডিভিডেন্ড দিছে, অনলি 17 টাকার একটা শেয়ারে 10% ক্যাশ ডিভিডেন্ড দিছে, এবং যার শেয়ার সংখ্যা অনলি 8 কোটি, অ্যারাউন্ড 8 কোটি, 8 কোটির কম। সো আপনি এই শেয়ারে আর কোথায় নামতে পারে, আপনাকে বলেন এই শেয়ার কোথায় নামবে? হ্যাঁ, এখন আপনি যদি এই শেয়ারটা বাই করার জন্য বসে থাকেন, কবে আছে এমএসিডি ক্রস ওভার করবে, এমএসিডি ক্রস ওভার করবে। ওকে, আহ, কবে আছে যে 14 দিনের মুভিং অ্যাভারেজ ভ্যালুর উপরে উঠবে, তখন তো আপনার প্রাইস 19 টাকা 20 টাকাতে চলে যাবে, 18-19 টাকাতে চলে যাবে। তারপরে আপনি আর কত, তারপরে দেখা যাচ্ছে যে সেই শেয়ারটা নড়তেছে না। কি দরকার? আপনি এখন এই শেয়ারটা তো বাড়তে হবে, আপনি বুঝতেই পারতেছেন।
যে কোয়ার্টার টু অনেক ভালো ইপিএস দিছে, শেয়ার সংখ্যা কম। সো এই ধরনের স্টকে ইনভেস্টররা অ্যাট্রাক্ট করবেই, টুডে আর টুমরো। ওকে, আমি আর একটা শেয়ার দেখাই, সোনালী পেপার। সোনালী পেপার কি হলো, একটা নিউজ আসলো, ভালো একটা নিউজ যে তারা তাদের প্রোডাকশন বাড়াবে, 7%-এর মতো বেড়ে 150 থেকে 158-তে উঠলো। দেন পরপর 2 দিন আছে ডাউন ট্রেন্ডে চলে আসলো শেয়ারটা। এই শেয়ারটা কোথা থেকে নামছে? এই শেয়ারটা নামছে প্রায় 1,000 টাকার উপরে, এবং এটা ফ্লোরে ছিল 650 টাকার, 625 টাকা সামথিং। সেইখান থেকে নামতে নামতে সে 121 টাকা পর্যন্ত আসছে। এবং 121 টাকা কখন আসছে আপনি যদি দেখেন, তার গত বছরে থার্ড কোয়ার্টার ইপিএস ছিল মাইনাস, ফার্স্ট কোয়ার্টার ইপিএস ছিল গত বছরে অনলি 1 টাকা 76 পয়সা। এই যে যে খারাপ ইপিএস, এই খারাপ ইপিএসই তাকে এই পর্যন্ত নামাইছে। ওকে, দেখেন সেকেন্ড কোয়ার্টার ইপিএস কিন্তু সে রিকভার করে ফেলছে 3.72। ওকে, তার মানে সে ভালো করতেছে। এবং সাথে সাথে যেহেতু সে তাদের প্রোডাকশন বাড়াচ্ছে, এখানে কিন্তু একটা মানে খুবই একটা পজিটিভ সিগন্যাল দিচ্ছে যে তাদের সেল ভালো হচ্ছে, তাদের ডিমান্ড বাড়তেছে। তার মানে তাদের আগামীতে ইপিএস আরো ভালো হবে। তো এই শেয়ারটা যদি ইপিএস থার্ড কোয়ার্টারে 3 টাকার মতো সামথিং আসে, আমি জানি না কত আসবে, এটা অ্যাকচুয়ালি জাস্ট অ্যাজাম্পশন, বা যেহেতু সে সেকেন্ড কোয়ার্টারে প্রায় 3.5 টাকার উপরে ইপিএস দিছে, এবং থার্ড কোয়ার্টারে যদি সে গত বছর ছিল নেগেটিভ, এই বছর যদি পজিটিভ আসে, যেটাই আসুক পজিটিভ আসবে এটা আমরা বুঝতে পারতেছি তাদের নিউজ, তাদের কর্মকাণ্ড অ্যাক্টিভিটি এবং গত কোয়ার্টারের ইপিএস দেখে। ওকে, তো কি আপনার কি মনে হয় এই শেয়ারটা এখানে বসে থাকবে? এই শেয়ারটা কোথা থেকে নামছে? 600 টাকার উপরে শেয়ার, অনলি 3 কোটি শেয়ার, এবং ডিরেক্টরের কাছে প্রায় 67% শেয়ার হচ্ছে যে হোল্ডিং, আর পাবলিকের কাছে ভেরি ফিউ, অনলি 30% শেয়ার, পাবলিক অ্যান্ড ইনস্টিটিউট মিলে। সো এখানে 2টা দিন সে নেগেটিভ হয়েছে। এটাই তো সময় আপনার হচ্ছে যে এখানে আছে এন্ট্রি নেওয়ার, এখানে অ্যাকুমুলেট করার। ওকে, এটা কোথায় নামতে পারে, সর্বোচ্চ কোথায় নামতে পারে? 126 টাকা, 126 টাকা আর নামবে না আসে। কারণ যখনই সে থার্ড কোয়ার্টার ইপিএস দিয়েছে 3 টাকা 72 পয়সা, সে কিন্তু একটা ছোট একটা র্যালি করলেও করছে। তার মানে এই এই 121 টাকা বা 20 টাকায় ছিল যখন কোয়ার্টার ওয়ানে, 1 টাকা ইপিএস ছিল, 1.5 টাকা, 1 টাকা 76 পয়সা ইপিএস ছিল তখন, এই কিন্তু এখন হচ্ছে 3 টাকার ইপিএস, ডবল ইপিএস। তাহলে কেন সে 121 টাকায় নামবে? আমার যেটা মনে হয় সে এখানে আর নামবে না। আপনারা এটাই অ্যাকুমুলেশন জোন চিন্তা করে আপনারা এখানে এন্ট্রি নিতে পারেন। দেখুন, আমি এটা আপনাকে নিতে বলতেছি না, মানে আমি আজ এগুলো সবই এক্সাম্পল হিসেবে বলতেছি। ওকে, যখন থার্ড কোয়ার্টার ইপিএস পজিটিভ আসবে, এই শেয়ারটা অবশ্যই একটা ভালো মুভমেন্ট করবে, অ্যাটলিস্ট 200 টাকা 300 টাকা এখানে যাবে। আপনাদের এতদিন বসে থাকতে হবে সেটা বলতেছি না, বাট এই শেয়ারটা এখানে কখনোই থাকবে না। আপনি এই শেয়ারটা যারা ডিরেক্টর তাদের ব্যাকগ্রাউন্ড চেক করুন, তাদের পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড চেক করুন, তারা কি করে, কেন হচ্ছে যে তারা প্রোডাকশনে যাচ্ছে, যেখানে অন্যান্য সব কোম্পানিগুলো হচ্ছে যে এখন নতুন করে ইনভেস্ট করতে যাচ্ছে না, সেখানে সোনালী পেপারে নতুন করে টাকা ইনভেস্ট করতে যাচ্ছে দেশে। আপনারা চেক করুন তাদের পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড, চেক করুন, দেখুন তারা আসলে কি করতেছে, আপনি অ্যান্সার পেয়ে যাবেন। সো আমার কাছে, আমি এই শেয়ারটা এন্ট্রি নিচ্ছি এখন এই মুহূর্তে, এবং ভালো অ্যামাউন্টের শেয়ার আমি অলরেডি কালেক্ট করছি, এবং আমি আমার ধারণা আমি 150 152 53 এই টাইমের মধ্যে আমি শেয়ারটা নিব। দেন আমি ওয়েট করব, কতদিন ওয়েট করব এটার কোনো কথা নাই, আমার আজকে মানে কিনে পরশুদিন সেল করতে হবে, এই ধরনের চিন্তা থেকে বেরোয় আসতে হবে এই মার্কেটে। আপনি শুধু এইভাবে লাফালাফি করবেন, এইভাবে আপনি কোনোদিন ঠিক মতো প্রফিট করতে পারবেন না। কিনে রেখে চুপচাপ বসে থাকেন, 2 মাস পরে বাড়তে পারে, 1 মাস পরে বাড়তে পারে, 7 দিন পরেও বাড়তে পারে। থার্ড কোয়ার্টার পর্যন্ত ওয়েট করুন, থার্ড কোয়ার্টার পজিটিভ যদি ইপিএস আসে দেখবেন যে এই শেয়ারটা ভালো একটা মুভ করবে, আপনি বেরোয় যান তখন, ভালো একটা অন্য একটা শেয়ার দেখুন, সেখানে ইনভেস্ট করুন। ওকে, আমি আরেকটা শেয়ার আপনাদের দেখাবো, সেটা হচ্ছে যে কেয়ার কিউ শেয়ারটা অ্যাকচুয়ালি অলরেডি র্যালি করছে, একটা ছোট্ট একটা র্যালি দিছে। ওকে, এই শেয়ারটা আমার আছে, বাট এই শেয়ারটা থেকে আমি বেরোয় যাব। আমি যেটা বলি সেটা ট্রান্সফার এটা বলি, এটার একটা নিউজ আসবে আর কি কিছুদিনের মধ্যে, কারণ হচ্ছে যে এই শেয়ারটা জেট কোম্পানিতে আছে।
তো অলরেডি সে তার ক্যাশ ডিভিডেন্ড দিয়ে দিছে, বাট সে 2% স্টক ডিভিডেন্ড দিছিল। তো স্টক ডিভিডেন্ডটা এখন সম্ভবত ক্রেডিট হয়ে গেছে, অলরেডি ক্রেডিট হয়ে গেছে। তো ক্রেডিট হওয়ার পরে 2-3 দিন সময় নেয় সেই নিউজটা আসতে। তো যেটা 2-3 দিন পরে যদি সে নিউজটা আসে, অর্থাৎ ক্রেডিটেড নিউজটা আসে, এবং আমার ধারণা তার পরের দিনই এটা বি ক্যাটাগরিতে চলে যাবে। দেন সেখান থেকে একটা বি ক্যাটাগরিতে যাওয়ার পরে একটা নিউজ আসবে, মানে একটা মুভমেন্ট হবে, হল্ট হতে পারে, আমি শিওর না, যেহেতু অলরেডি বাড়ছে। তো ছোটখাটো একটা বাড়বে। আর সো আমরা এখানে 250 টাকার মতো একটা টার্গেট সেট করতে পারি। কিন্তু এই যেহেতু এখানে প্রফিট মার্জিন এখন খুবই কম হবে, এখনই আছে 225 টাকা। তো এখানে 240 টাকা, 50 টাকা, এই শেয়ারে এখনই এন্ট্রি নেওয়া নিতে পারেন, বা সেটা আপনাদের ইচ্ছা। কিন্তু ওই নিউজটাই আছে এই শেয়ারের জন্য মেন ব্যাপার। এবং এই শেয়ারটা কার, এই শেয়ারটার পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড চেক করুন। এই শেয়ারটার যে মালিক, আম, আম, তার পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড বা তিনি কে সেটা দেখেন, তাহলেই বুঝতে পারবেন। এই শেয়ারটাও অনেক বাড়বে, কিন্তু হয়তো বা কোয়ার্টার, থার্ড কোয়ার্টার ইপিএস কি আসে সেটার উপর ডিপেন্ড করতেছে, কিন্তু ছোট একটা র্যালি হবে যে ক্যাটাগরি চেঞ্জের জন্য, এটা আপনারা মোটামুটি শিওর থাকেন। ওকে, দেন আমি ফেকডিল ফেকডিল শেয়ারটা দেখেন। আমি এই শেয়ারটার একটা মজার ব্যাপার আছে। এই শেয়ারটার মজার ব্যাপারটা আমি বলি। সেকেন্ড কোয়ার্টারে সে 35 পয়সা আর কি ইপিএস দিচ্ছে। ওকে, গুড এনাফ। তো এই সেম সিনটেক্স এর মতো সে কিন্তু একটা ম্যাসিভ ফল করছে ইউএস ট্যারিফের নিউজের জন্য। ইউএস ট্যারিফটা যখন উঠে গেল বা 90 দিনের জন্য বন্ধ হয়ে গেল, অ্যাকচুয়ালি 90 দিনের ব্যাপারটা, এটা যে আসলে আর কবে কার্যকর হবে এটাও কঠিন। 90 দিন মানে একটা ঈদের রাখছে, দেখা যাচ্ছে আরো 90 দিন বাড়বে। এভাবে বাড়তে বাড়তে এটা একটা সমঝোতার ভিত্তিতে পৌঁছাবে, অর্থাৎ এটা ইম্পোজ হওয়ার সম্ভাবনা এখন এই মুহূর্তে খুবই কম। আপনারা ধরে নিতে পারেন যে এই ধরনের কোনো কিছু হবে না। এটা মেইনলি চায়না এবং ইউএস এর মধ্যে একটা পলিটিক্যাল আর বলেন, আর হচ্ছে যে ফাইন্যান্সিয়াল বা বিজনেস ওয়্যার আর কি, ঠিক আছে। সো আমরা এখান থেকে খুব বেশি ইম্প্যাক্টেড হব বলে মনে হয় না, কারণ ইউএসএ মেইনলি চায়নার সাথে আছে এটা ডিল করতে চাচ্ছে। এনিওয়ে, তো 17 টাকা 4 পয়সা থেকে সে নেমে প্রায় 16 টাকাতে আসলো, কিন্তু রিকভার হলো অনলি 16 টাকা 60 পয়সাতে, মেবি 16 টাকা 70 পয়সাতে সে ক্লোজ করছে। তার মানে সে কিন্তু এখনো সে 17 সাড়ে 17 টাকার লেভেলে যায়নি, ঠিক আছে, কিন্তু যাবে। এবং থার্ড কোয়ার্টার ইপিএস এর ব্যাপার কি, এটা নিটিং কোম্পানি। থার্ড কোয়ার্টার ইপিএস যদি দেখেন আপনারা সবসময়, থার্ড কোয়ার্টার গত বছর 1 টাকা 40 পয়সা আছে, এটা আনইউজুয়াল মনে হচ্ছে, আমি কেন জানি না। এইভাবে তাদের এটা পড়লে হয়তো বা দেখা যাবে। এবং 52 পয়সা 39 পয়সা। এবং সেকেন্ড কোয়ার্টারটা যদি দেখেন, সেকেন্ড কোয়ার্টারটা সবসময় মোটামুটি কম থাকে। হ্যাঁ, ফার্স্ট কোয়ার্টারও কম থাকে, থার্ড কোয়ার্টার তাদের ইপিএস সবসময় বেশি থাকে। নিটিং কোম্পানি হওয়ার কারণে তাদের সেলটা অ্যাকচুয়ালি থার্ড কোয়ার্টারে যে এটা হচ্ছে বাড়ে। হ্যাঁ, তো 35 পয়সা সেকেন্ড কোয়ার্টার আইছে, এটা আমার নিজস্ব ধারণা থার্ড কোয়ার্টারে এর চেয়ে বেশি আসবে, কারণ এদের থার্ড কোয়ার্টার ইপিএস অলওয়েজ বেশি থাকে। ওকে, এই শেয়ারটাও আপনি যদি এই এই সময় এন্ট্রি নেন বা এন্ট্রি নিতে চান, তো এই শেয়ারটাও আপনি দেখা যাচ্ছে যে একটা, যখন এটার একটা র্যালি আসবে বা টার্ন আসবে, মার্কেট ভালো হবে এবং সাথে সাথে শেয়ারটা ভালো হবে, আপনি এখান থেকে একটা ভালো একটা হ্যান্ডসাম প্রফিট নিয়ে বের হয়ে যেতে পারবেন। ওকে, সো আমি যেটা মনে করতেছি যে আমি আরো কিছু শেয়ার আপনাদের পরবর্তীতে দেখাবো, মানে ওয়ান বাই ওয়ান। আমি এটা একটা জাস্ট ওভারঅল একটা ভিডিও করতেছি, জাস্ট আপনাদেরকে আশ্বস্ত করার জন্য, আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে শেয়ার করার জন্য, যে মার্কেট এখন আর খারাপ হওয়ার সময় নেই। মার্কেটের ভলিউম বাড়তেছে, মার্কেটে এখন দেখেন পলিটিক্যাল ভায়োলেন্সও দেশে কম, মোটামুটি একেবারে কম সেটা বলবো না, বাট যতটা খারাপ হওয়ার কথা ছিল সেই খারাপ দিনগুলো চলে গেছে। এখন এখান থেকে বেটার একটা পজিশনে যাচ্ছি আমরা, গ্লোবাল ইকোনমিও একটা বেটার পজিশনে যাচ্ছে, মার্কেটের প্রতি মানুষের আস্থাও ধীরে ধীরে একটু একটু করে বাড়তেছে। অর্থাৎ এর চেয়ে এক কথায় হচ্ছে খারাপ হওয়ার কিছু নেই এখান থেকে। সো আপনারা উম, ভালো শেয়ার দেখে কিনতে পারেন। আমি কি যেটা করি, আমি সাধারণত মিডিয়াম ক্যাপিটাল আর স্মল ক্যাপিটাল টাইপের শেয়ার দেখি, যাদের ফান্ডামেন্টালি ভালো, ইপিএস ভালো। ওকে, সেই ধরনের শেয়ার গুলোতে এন্ট্রি নিই এবং লো লেভেল এন্ট্রি নিই। হিউজ ক্যাপিটালের শেয়ারে আমি অ্যাকচুয়ালি এন্ট্রি নিই না, কারণ এই শেয়ারগুলো টানার মতো যে পরিমাণ টাকা দরকার হয়, সেই পরিমাণ টাকা অ্যাকচুয়ালি আমাদের মার্কেটে
এই মুহূর্তে নেই এবং সেটা আসতেও সময় লাগবে। সুতরাং এর মধ্যে থেকে যেগুলো ইপিএস ভালো আছে, ইপিএস ভালো দিচ্ছে, তাদের ইপিএস ভালো মানে কি, ইপিএস হচ্ছে দামের সাথে মিলাই নেবেন। যেমন সিমটেক্স একটা শেয়ার, এটা ভালো শেয়ার না খারাপ শেয়ার? এই শেয়ারটা দেখবেন যে 10% ক্যাশ দিচ্ছে, তার প্রাইস মাত্র 17 টাকা এবং শেয়ার সংখ্যা মাত্র 8 কোটি। সুতরাং এটা যদি ফান্ডামেন্টাল উইক শেয়ারও হয়, কিন্তু এই যে যে 17 টাকা 18 টাকা দামে আসে, সেই জন্য এটা আমার জন্য ভালো শেয়ার। ওকে। এবং ইন্স্যুরেন্স কোম্পানি নিয়ে আমি পরবর্তীতে বলবো। ইন্স্যুরেন্স কোম্পানি থেকে আপাতত আমি ওয়াচ লিস্টে রাখছি। আমি অলরেডি কিছু শেয়ার থেকে বের হয়ে গেছি একটা প্রফিট নিয়ে। আমি এখনো রি এন্ট্রি করিনি। সামনে এদের ডিভিডেন্ড ডিক্লারেশন শুরু হবে। বাট আমার যেটা ধারণা যে টেক্সটাইল সেক্টরটা কিছুদিন একটু প্লে করবে। যেহেতু ব্যাড নিউজটা যেন সে পড়ছে, এবং গুড নিউজ আসছে আজকে, তেমন একটা বাড়েনি, যেরকম বাড়ার কথা ছিল সেরকম বাড়েনি। এটা একটা ভালো, এটা একটা বেটার অপরচুনিটি ছিল এন্ট্রি নেওয়ার। এবং আমার ধারণা অ্যাটলিস্ট ঈদের আগে যে প্রাইস ছিল সেই প্রাইসে তারা কামব্যাক করবে উইথ ইন ভেরি শর্ট টাইম। ওকে। সো এটাই, আপনাদের যদি কোনো কিছু জানার ইচ্ছা থাকে ভিডিওতে কমেন্ট করতে পারেন, আমি চেষ্টা করব যত। আমি আসলে অ্যাকচুয়ালি খুব বিজি থাকি আমার নিজস্ব প্রফেশন নিয়ে। আমি অ্যাকচুয়ালি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, আমার কম্পিউটার ইঞ্জিনিয়ার। তো এর ফাঁকে ফাঁকে আমি যদি যখন সময় পাই আপনাদের জন্য চেষ্টা করব কিছু টিপস দেওয়ার জন্য, কি করা উচিত না করা উচিত। আর সবকিছু কারো কথায় আসলে অন্ধের মতো বিশ্বাস করার কোনো ব্যাপার নাই। সবকিছু হচ্ছে যে শুনবেন, সবার কথা শুনবেন, সবার কথা শুনবেন, বুঝবেন যেটা ভালো লাগে এবং নিজের মতো ব্রেন স্টর্মিং করবেন। এখানে আপনাকে নিজেকে অ্যানালাইসিস করতে হবে, আপনাকে নিজেকে বুঝতে হবে। তাহলেই হচ্ছে যে আপনি এখান থেকে, কারণ এখানে দেখেন আমি এখানে আপনার টাকা আমার কাছে যাবে, আমার টাকা আপনার কাছে যাবে। সুতরাং আপনাকে স্মার্ট হইতে হবে, স্মার্ট পিপুলের কাছে টাকা যাবে। আপনি কার কথা শুনে আপনি কিছু জানেন না, বুঝতেছেন না, আপনি শেয়ার কিনে নিয়ে বসে রয়েছেন, এইভাবে মার্কেটে আপনি টিকতে পারবেন না। আপনাকে পড়াশোনা করতে হবে, আপনাকে আহ দেশের খবর রাখতে হবে, আপনাকে প্রচুর নিউজ পড়তে হবে, আপনাকে ইনফরমেশন রাখতে হবে ওয়ার্ল্ডে কি হচ্ছে না হচ্ছে, কোথায় কি হচ্ছে, কোনটা ইম্প্যাক্ট কি হতে পারে না হতে পারে। অর্থাৎ আপনাকে অলওয়েজ আপ টু ডেট থাকতে হবে ইনফরমেশনে। শেয়ার মার্কেট অ্যাকচুয়ালি স্মার্ট পিপলদের জন্য, ওকে, কিছু না বোঝা লোকদের জন্য না। এটা জুয়া খেলার জায়গা না অ্যাকচুয়ালি। হ্যাঁ, এখানে যেটা হয় সেগুলোর পিছনে সুনির্দিষ্ট কারণ থাকে। হ্যাঁ, দুই একটা জুয়া হয়, ওগুলো আলাদা ব্যাপার, কি ওইগুলো আপনি ধরতে পারবেন না, আমরা ধরতে পারবো না। বা যারা ওইগুলো করে তারাও যে ঠিক মতো সময় মতো এটা যে ডেলিভারি দিতে পারবে এমনও না। তো সুতরাং অন্যান্য ক্ষেত্রে ম্যাক্সিমাম 99% ক্ষেত্রে যে শেয়ার গুলো বাড়ে তার পিছনে স্ট্রং রিজন থাকে, ফান্ডামেন্টাল রিজন। ওকে। তো সেগুলো আপনারা রিসার্চ করবেন, বুঝবেন, বোঝার চেষ্টা করবেন। ইনশাল্লাহ সবাই ভালো করতে পারবেন। তবে যেটা লাস্ট টাইমে যে কথা বলতেছি যে প্যানিক হওয়ার কিছু নেই, মার্কেট ভালো হতে যাচ্ছে, মার্কেট ভালো হবে, অবশ্যই ভালো হবে। ওকে, নেক্সট ভিডিওতে দেখা হবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ।